সানি নামে একজন আছে ওনাকে দর্শক যারা এই মুহূর্তে ডেইলি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি। আজকের লাইভটি আমরা আলোচনা করে আয়োজন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার জন্য, এবং আগামী 23 জানুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন শিক্ষার্থী আন্দোলনের যারা আহ্বায়ক বা যারা আন্দোলনের ডাক দিয়েছেন, আলভি মাহমুদ এবং মোহাম্মদ সানি যুক্ত আছেন। আপনাদের দুজনকে ডেলি ক্যাম্পাসের লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আমি প্রথমে একটু আলভি মাহমুদ আপনার কাছে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে 2021-22 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের দাবিতে অনেক বড় আন্দোলন হয়েছিল। থানা পুলিশ সহ অনেক বড় ধরনের অঘটনও ঘটেছিল কিছু। তো এরপরও আসলে আপনারা কেন আবারও সেই সেকেন্ড টাইমের দাবিতে আন্দোলন করছেন? আচ্ছা, তাহলে আমি মানে কাহিনীটা হচ্ছে 2014 সালে সর্বপ্রথম যখন সেকেন্ড টাইম বিষয়টা বাতিল করা হয়, এই আপনারা সবাই জানেন যে আন্দোলন বছর 21 মানে যে ব্যাচ এইচএসসি ব্যাচ যারাই পরীক্ষা দেয় তারাই হচ্ছে গিয়ে আন্দোলনের ডাক দেয়, আন্দোলন করে। তো কিন্তু যে কোনো ফলাফল আসে না। থানা পুলিশ হয়, তারপরে মারধর করে স্টুডেন্টদের। ঢাবির প্রক্টোরিয়াল টিম স্টুডেন্টদের উপরে প্রত্যেকবারই হামলা করছে, এরকম মানে ইতিহাস আছে। তো 20 সালে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের পরে আন্দোলনে হচ্ছে যারা আন্দোলনকারী ছিল তাদের উপরেও হামলা করছে, এবং তাদের কাছে মানে তারা যে দাবিটা নিয়ে গেছিল সেই দাবিটা একবারে খারিজ করে তারা বলছে যে এটা একটা সেটেল ব্যাপার। এই কথা বলে তারা মানে সবাইকে সরিয়ে দিয়েছে এবং বলেছে যে সেকেন্ড টাইম চাওয়ার যে দাবিটা, এই যে দাবিটা একটা অযৌক্তিক দাবি, এইটা তারা দাবি করছে যে সেকেন্ড টাইম একটা অযৌক্তিক দাবি। তো এখন আমরা যারা 21 ব্যাচের শিক্ষার্থীরা আছি, যারা আন্দোলনের সাথে যুক্ত আছি, যারা আন্দোলনটা মূলত করতেছি, তো তারা হচ্ছে গিয়ে যারা আন্দোলনটা মূলত করতেছি তারা হচ্ছে গিয়ে মানে এই দাবিটাকে যৌক্তিক মনে করতেছি আমরা, এবং আমাদের সাথে যারা যুক্ত আছে প্রত্যেকেই এই দাবিটাকে যৌক্তিক দাবি হিসেবে মনে করছে, তাই হচ্ছে গিয়ে মূলত আমরা এই আন্দোলনটা করছি। আচ্ছা ভাই, নেটের কি সমস্যা করছে? জি, আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আলবি মাহমুদ, বিষয়টা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দাবি, সুযোগ প্রত্যেক শিক্ষার্থীর পাওয়া উচিত। ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মানে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি প্রতিষ্ঠান, অভিভাবক বলা চলে, তারাও এই বিষয়টির সাথে একমত পোষণ করেছে আপনারা যে দাবি জানাচ্ছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো প্রত্যেক 2014 সাল থেকে যারা আন্দোলন করছে, রিট হয়েছে আদালতে, তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার করে একই কথা বলছে যে না, সেকেন্ড টাইমের সুযোগ নেই। ঢাবিতে অন্ততপক্ষে সেকেন্ড টাইমের সুযোগ আর দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সাথে আমরা কথা বলেছি, এই সংক্রান্ত প্রতিবেদন ডেইলি ক্যাম্পাস অনেকবারই করেছে। তো আসলে এত কিছুর পরেও বা কোন আশা নিয়ে আপনারা আসলে এই সামনের দিকে অগ্রসর হচ্ছেন? আচ্ছা, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এই আশা নিয়েই, কারণ উচ্চশিক্ষা যে ব্যাপারটা, উচ্চশিক্ষার যে কনসেপ্ট আপনারা প্রত্যেকেই জানেন, এবং দর্শক যারা আছে তারাও জানে হয়তো, যে উচ্চশিক্ষার কনসেপ্টটার মধ্যে এই জিনিসটা আছে যে উচ্চশিক্ষাকে বিস্তৃত করার ব্যাপার। উচ্চশিক্ষা যেটা, সেটাকে সংকুচিত করার ব্যাপার না, এটা বিস্তৃত করতে হবে। আর উচ্চশিক্ষায় গবেষণা থাকবে, এবং সেটা একটা মুক্ত পরিবেশ থাকবে, গণতান্ত্রিক পরিবেশ থাকবে, এইগুলো হচ্ছে গিয়ে উচ্চশিক্ষার কনসেপ্টের মধ্যে আছে। তো ঢাবির যে উপাচার্য বা ঢাবির যারা প্রতিনিধি আছে তারা যে সিদ্ধান্তটা জানিয়েছে যে সেকেন্ড টাইম ব্যাপারটা রাখবে না, এটা একটা সেটেল ব্যাপার, এটা অযৌক্তিক একটা দাবি, এইটা সম্পূর্ণই তাদের এই কথাটাকেই আমরা মনে করতেছি যে এটা একটা অযৌক্তিক কথাবার্তা। একজন শিক্ষিত মানুষ বা একটা প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা এইরকম বক্তব্য রাখতে পারে, এটা মানে ধারণার বাহিরে আর কি। বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার অনেক গলদ আছে, আপনারা সেটা জানেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মানে সর্বোচ্চ যে শিক্ষা প্রদানকারী যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা। তো সেই বিশ্ববিদ্যালয় থেকে যদি এরকম বক্তব্য আসে, তাহলে আমাদের মতো যে শিক্ষার্থীরা আছে বা ভবিষ্যৎ যে জেনারেশন আসবে তারা মানে বারে বারে হতাশ হবে এবং সুযোগ থেকে বঞ্চিত করাটা। আচ্ছা, নেটওয়ার্ক চলে গেছে, বারবার নেটওয়ার্কে ঝামেলা করতেছে। তুমি চালাই যাও। আচ্ছা, সুযোগ থেকে বঞ্চিত করাটা হচ্ছে কি, এটা একটা অমানবিক
আচরণ, এবং এটা কোনো ভাবেই আলভি, মানে আমরা কিন্তু আপনার কোনো কথা গণতান্ত্রিক শুনছি, আচরণ হতে আপনি পারে। আপনার বক্তব্য থামাবেন না। আচ্ছা, ওকে। তো মানে তারা যে এই যে একজন শিক্ষিত মানুষ হয়ে এবং শিক্ষার প্রদানকারী যারা গুরু আর কি, শিক্ষক, একজন শিক্ষক হয়ে তারা যে এরকম বক্তব্য দিচ্ছে যে মানে উচ্চশিক্ষাকে তারা সংকুচিত করতে চাচ্ছে, তারা উচ্চশিক্ষাকে বিস্তৃত করতে চাচ্ছে না, তাদের বিশ্ববিদ্যালয়ে একটা মানে নাম করা 2000তমের মধ্যেও তার কোনো পজিশন নেই, সেই বিশ্ববিদ্যালয়ের তারা দ্বিতীয়বার সুযোগটা দিবে না, এটা তারা মনে করে অযৌক্তিক। তাহলে যে বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোতে কেন সেকেন্ড টাইমের মতো বা থার্ড টাইম কোনো সময়সীমা নাই, এরকম কেন? এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে উচ্চশিক্ষার যে কনসেপ্ট, উচ্চশিক্ষা হচ্ছে গিয়ে বিস্তৃত করার একটা ব্যাপার, উচ্চশিক্ষাকে সংকুচিত করার কোনো ব্যাপার নেই। তো তারা যে এইরকম বক্তব্য দিচ্ছে আর এই বক্তব্যগুলো দেওয়ার মাধ্যমে যে তারা নিজেদের মূর্খতা প্রকাশ করতেছে জনগণের কাছে, এটা নিয়ে মানে খুবই হতাশ আমরা, যে আমরা খুবই মানে লজ্জিত যে বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের থেকে এরকম বক্তব্য আসতেছে। আসলে এগুলো নিয়ে আমরা খুবই লজ্জিত যে আমরা এই দেশের নাগরিক এবং এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের দেশের ছাত্রছাত্রীরা গর্ববোধ করে, যেখানে মূর্খতা দিয়ে ঘেরা আর কি, যেখানে বিস্তৃত করার বদলে সংকুচিত করা হয়। জি, আলভি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই মোহাম্মদ সানি আপনার কাছে। আপনাদের আগামী 23 জানুয়ারির কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। 23 জানুয়ারি আপনারা কোথায় কর্মসূচি পালন করবেন এবং এই কর্মসূচিতে কারা কারা থাকবে, কতজন উপস্থিত হতে পারে, আপনারা অনুমতি নিয়েছেন কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। মোহাম্মদ সানি, আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে, অনুগ্রহপূর্বক সেটি মাইক্রোফোনটি মিউট করা আছে আপনার। ধন্যবাদ ভাই, আমাকে একটা যৌক্তিক ব্যাপার নিয়ে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি জানেন যে আমরা দীর্ঘদিন যাবত আমরা একটা ব্যাপার নিয়ে আন্দোলন করে আসছি এবং এটা সম্পূর্ণ একটা যৌক্তিক ব্যাপার। আপনি নিজেও জানেন যে যৌক্তিক ব্যাপার, এবং এটা নিয়ে শিক্ষামন্ত্রীও বক্তব্য দিয়েছেন এবং ইউজিও এই ব্যাপার নিয়ে একটা প্রতিবেদন রাষ্ট্রপতি বরাবর জমা দিয়েছেন। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে 23 তারিখে আমাদের আন্দোলনে কতজন হতে পারে এবং আমাদের কি কর্মসূচি, আমাদের 23 তারিখে যে কর্মসূচিটা সেটা হলো আমরা প্রেস ক্লাবে আমরা অবস্থান করব, সেখান থেকে আমরা শিক্ষামন্ত্রীর মানে শিক্ষা মন্ত্রণালয় বরাবর বিক্ষোভ মিছিল নিয়ে যাব। আর সেখানে কতজন হতে পারে এটা আমরা ভালোই সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমাদের 23 তারিখে আন্দোলনে ভালো কিছু হবে, এবং 14 সালে যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করে দিয়েছে, ইনশাল্লাহ 21 ব্যাচের হাত থেকেই আমরা আশা করি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ আবার ফিরে পাবো। জি মোহাম্মদ সানি, আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে, এবং আমি যতদূর জানি যে তারা একটা খসড়া ডেভেলপ করে ফেলেছে। আমাদের সানি, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করবেন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি নিয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে ফেলেছে। তো সেখানে আসলে তারা কাদেরকে সুযোগ দিবে, সুযোগ দেবে না, সেটি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে। তারা যেটি জানিয়েছে যে এইচএসসি পাশের পূর্ববর্তী 3 বছরের মধ্যে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে, এবং কেবলমাত্র 2022 সালে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো তারা তো আসলে স্পষ্ট করে ঘোষণা দিয়েই দিয়েছে যে তারা কাদেরকে ভর্তি পরীক্ষার সুযোগ দেবে দেবে না। এরকম স্পষ্ট ঘোষণার পরেও আসলে আপনারা আন্দোলন করছেন, আন্দোলনের ডাক দিয়েছেন, যদিও এটি সকল শিক্ষার্থীরই অধিকার, সমান সুযোগ পাওয়া উচিত। তারপর আসলে এরকম ঘোষণার পরেও আপনাদের আন্দোলন আসলে কতটা ফলপ্রসূ হবে বলে আপনার মনে হয়, মোহাম্মদ সানি? জি, আসলে আপনি জানেন যে যদি কোনো অযৌক্তিক ব্যাপার হইতো তখন আমরা কিন্তু আন্দোলন করতাম না, আমরা ফিরে আসতাম। কিন্তু আমরা সম্পূর্ণ একটা যৌক্তিক ব্যাপার নিয়ে আন্দোলন করে আসছি, এবং আমাদের যৌক্তিক ব্যাপারে লাখো শিক্ষার্থী আমাদের মানে সাথে আছেন, এবং তাদের যে একটা সবাই একটা স্বপ্ন লালন করে ছোটবেলা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন। এখানে কিছু শিক্ষার্থী আছে যারা 0.25 কারণে অনেকে চান্স পায় না, এর মানে এই না যে সে খারাপ স্টুডেন্ট। তো আমরা চাই আমাদের হাত ধরেই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ফিরে আসুক, এবং ঢাবি আমার মানে একটা মতামত থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি আখতারুজ্জামান স্যারের প্রতি, যে আপনি ব্যাপারটা আবার বিবেচনা করবেন। জি মোহাম্মদ সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবারও সানি, আপনার মাইক্রোফোনটি একটু মিউট করবেন। জি, আমি আসতে চাই আলভি মাহমুদ আপনার কাছে। আপনার কাছে আমার এখন যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যারা এইচএসসি পাশ করেছে এবার,
তারা তো আসলে যদি এপ্রিল বা মেতে পরীক্ষা শুরু হচ্ছে, মে 6 তারিখ থেকে মূল পরীক্ষা শুরু হচ্ছে। তো আমি যদি হিসাব করি 11 তারিখে হচ্ছে এইচএসসি, 11 তারিখের মধ্যে 11 ফেব্রুয়ারির মধ্যে আজকে ঘোষণা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে 8, 9 অথবা 11 ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে, এই 3টি তারিখের যে কোনো একটি তারিখ। তো সেই হিসেবে আসলে শিক্ষার্থীরা যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দেয় তারা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস হচ্ছে প্রস্তুতির সময় পাচ্ছে। আর সেদিকে যারা আপনারা সেকেন্ড টাইমে দাবি করছেন তারা তো আসলে 1.5 বছরের মতো সময় পেয়েছেন নিজেকে প্রস্তুত করার জন্য। তো আসলে এখানে তো একটা অসম প্রতিযোগিতা আসছে বলে অনেকেই দাবি করছেন যে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে 1.5 বছর সুযোগ প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই বিষয়টি বিবেচনা করে 7 নাম্বার এবং 5 নাম্বার কর্তনের একটি নিয়ম রয়েছে। তো আসলে এই যে অসম প্রতিযোগিতা হচ্ছে, আপনারা 1.5 বছর সময় পেয়েছেন, আবার যারা ফার্স্ট টাইম তারা 3 মাস সময় পাচ্ছে, তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি? আচ্ছা, এই বিষয়ে আমার মতামত হচ্ছে এটা মানে খুবই একটা মজাদার একটা প্রশ্ন করছেন। প্রশ্নের উত্তরটা হচ্ছে যে অসম প্রতিযোগিতা আমরা কেন বলতেছি? এই যে প্রতিযোগিতা যদি সেকেন্ড টাইম চালু থাকে তাহলে এটা কেমনে অসম প্রতিযোগিতা আমি বুঝতেছি না। কারণ আমার যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে, সেই ভর্তি পরীক্ষা হচ্ছে আমার বিগত দিনের যে লেখাপড়ার যে মানে ব্যবস্থা ছিল, আমি যে যা কিছু পড়ে আসছি আর কি, তার ভিত্তিতে প্রশ্নগুলো হচ্ছে এবং পরীক্ষায় ওই প্রশ্নগুলোরই অ্যান্সার করতে হচ্ছে। তো বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ক্লাস 6 থেকে একজন ছেলে বা একজন শিক্ষার্থী ইংরেজি গ্রামার পড়ে, বাংলা গ্রামার পড়ে এবং জেনারেল নলেজ সম্পর্কেও তার জানা বোঝা থাকে। তাহলে এখানে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা কিভাবে আসতেছে? এটা অসম প্রতিযোগিতা কিভাবে হলো আর কি? এটা তো না, সবাই এখানে মানে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার বিষয় তো অবশ্যই আসবে এখানে। ইংরেজি এবং সাধারণ জ্ঞানে তো আপনার 10 মার্কের বেশি থাকে না, 10, 20 মার্ক হয়তো সর্বোচ্চ থাকে। আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বা আমি যদি সায়েন্সের কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকেই মূল প্রশ্নগুলো আসে বা সব থেকে বেশি প্রশ্নগুলো আসে। তো এখানে তো অবশ্যই একটা প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে। একজন শিক্ষার্থী 3 মাসে যে প্রস্তুতি নিতে পারে, সে তো নিশ্চয়ই 1.5 বছরে তার থেকে ভালো প্রস্তুতি নিতে পারবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সেদিক থেকে ঠিক আছে। তো এটা করা যায় যে যেমন ধরেন গিয়ে যে মেডিকেলে তো সেকেন্ড টাইম চালু আছে, আছে না? তো মেডিকেলে যেভাবে যে সিস্টেমটা আছে, যে জি, প্রসেসটা জি। আছে, ওই প্রসেসে চালু করতে পারে, কিন্তু যে একবারে বাতিল করে দেওয়ার মতো একটা ভুল সিদ্ধান্ত তারা নিতে পারে না। এটা একদম অযৌক্তিক একটা ব্যাপার। কারণ মেডিকেলে তো সেকেন্ড টাইম আছে, তারপরে আগে যখন সেকেন্ড টাইম চালু ছিল, যখন যে সময় থেকে সেকেন্ড টাইম ছিল আর কি, সেই সময়টা যে যে প্রসেসে তারা পরীক্ষাটা নিত সেভাবে নিতে পারে। এতে তো কোনো মানে তাদের কেউ বাধা দিচ্ছে না। তো একবারে বাতিল করে দেওয়াটা একবারে অযৌক্তিক মনে হচ্ছে আর কি। আচ্ছা, তো আপনারা কি এরকম কোনো প্রস্তাবনা কি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি দিয়েছিলেন কিনা, যে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তাদের 7 নাম্বার বা 5 নাম্বার কর্তন করে হলেও সুযোগ দেওয়া হোক, এরকম কোনো প্রস্তাবনা কি আপনারা লিখিত আকারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি দিয়েছিলেন? লিখিত আকারে দিয়েছিলাম বলতে, আমাদের লিখিত যে স্মারকলিপিটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশ করতে গিয়েছিলাম সেটা তো আমাদের কাছ থেকে নিয়েছিল, কিন্তু আমাদের কোনো রিসিপ্ট কপি জমা মানে দেয়নি আমাদের। কিন্তু ভিসি আলভি, স্যার, আপনি কি যে শুনতে আক্তার পাচ্ছেন আমাকে? স্যার আছে। জি, জি, বুঝলাম না, আবার একটু। না, আপনি বলুন, আপনার প্রশ্নের উত্তরটি বলুন। ওকে। যে আমরা যখন স্মারকলিপি পেশ করতে গিয়েছিলাম তখন হচ্ছে প্রথমে আমরা ওই দিন যখন স্মারকলিপি পেশ করতে গিয়েছি, সে সময় পোক্টোরিয়াল টিম আমাদের যে ব্যানার ছিল আর হ্যান্ড মাইক ছিল আমাদের কাছে একটা, ওইটা নিয়ে যায় এবং আমাকে ধাক্কা দিয়েছিল, আমাকে মারার ট্রাই করছিল। তো আমাদের যারা ছিল আর কি সবাই মিলে ওই জিনিসটা সামলে সামলে নেওয়ার পরে হচ্ছে কি আমরা 3-4 জনের মতো ভিসি স্যারের সাথে দেখা করতে গেলাম। তো সেখানে হচ্ছে স্মারকলিপি, ভিসি স্যারের যে পিএস আছে সে হচ্ছে গিয়ে স্মারকলিপিটা জমা নিছে, কিন্তু সেটা দেখার প্রয়োজন বোধ করেনি এবং আমাদের যে রিসিপ্ট কপিটা দিবে সেটা দেয়নি। এবং ভিসি স্যারের সাথে আমরা খুব অনুরোধ করার পরে প্রায় 2-2.5 ঘন্টার মতো বসাই রাখছে, বসাই রাখার পরে আমাদের সাথে দেখা করছে। তো দেখা করার পরে সে আমাদেরকে বলছে মানে এইসব তোমরা কেন করতেছো, এগুলো তো সেটেল ব্যাপার, মানে এরকম একটা বক্তব্য দেওয়ার পরে আমরা তাকে বললাম যে স্যার, সেটেল ব্যাপার বা যাই হোক, কিন্তু যে এটা তো আসলেই একটা যৌক্তিক দাবি, সেকেন্ড টাইম রাখাটা তো খুবই জরুরি। কারণ মানে একবার সুযোগ মিস হতেই পারে, মিস হলে যে সে আর দ্বিতীয়বার সুযোগ পাবে না, এটা তো কেমন কথা না? আর বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তো এই সুযোগটা মানে কেড়ে নেওয়া তো একবারে অন্যায়, অবিচার করা হচ্ছে, তাই না? তো এরকম ভাবে বলার পরে স্যার বলছে যে এত বেশি বুঝো না, তো তুমি অন্য জায়গায় ট্রাই করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে হবে, এরকম টাইপের কথা বলছে। বলার পরে হচ্ছে কি আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা তো পরীক্ষাটা নিতে পারেন, পরীক্ষা নেওয়ার জন্য তো
অন্যান্য যে যেমন মেডিকেল আছে বা আগে যেমন ছিল, যে প্রসেসটা ছিল ওই প্রসেসে নেন, আমাদের মার্ক কমাই দেন, একটা অসম প্রতিযোগিতা যেন না থাকে, সম পরিমাণে প্রতিযোগিতা যেন থাকে, সেই রকম একটা ব্যবস্থা করেন। তারপরে তারা তাদের যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটা হচ্ছে যে ভিসি স্যার বলছে যে আমরা যদি সেকেন্ড টাইম চালু করি তাহলে বিশ্ববিদ্যালয়ের 10% সিট ফাঁকা হয়ে যাবে, পরবর্তীতে ওই ছেলে মেয়েগুলো আবার পুনরায় ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, তারা ভর্তি বাতিল করে দেবে, তো ওই সিটগুলো যে ফাঁকা পড়বে এর ভর্তুকি কে দিবে? তো আমার জানা মতে, আমি যতটুকু জানি আর কি, বেশি একটা জানি এমন না, মানে আমি যতটুকু জানি আর কি, যে সরকারি মানে রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের যতগুলো ক্ষতি হয়, মানে ক্ষতিগ্রস্ত হয় বিশ্ববিদ্যালয়, সেই ক্ষতিগ্রস্ততার ক্ষতিপূরণ রাষ্ট্র দেয়, রাষ্ট্রের পক্ষ থেকে সেই ক্ষতিপূরণ আসে। আর একটা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ টাকা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ টাকা বরাদ্দ হয় প্রতি বছর, তাতে 10% স্টুডেন্টের জন্য যে আহামরি ক্ষতি হয়ে যায় এমন কিছু না। তো তাদেরকে আমরা এই ব্যাপারটার জন্য তাদেরকে বলেছি যে আপনাদের যদি ক্ষতি হয় তাহলে ওই যে যারা ভর্তি বাতিল করবে তাদের যদি সাবজেক্ট পছন্দ না হয় তারা তারা তাহলে কি করবে? তারা তো ভর্তি বাতিল করবেই। একটা ছেলে তার যোগ্যতার অনুযায়ী সে একটা সাবজেক্ট পায়, বেশ ভালো কথা। এখন সে যদি পুনরায় আবার সুযোগ পায় ভালো একটা সাবজেক্ট নেওয়ার জন্য, তার যে ড্রিম, ধরেন গিয়ে একজন স্টুডেন্টের ড্রিম হচ্ছে সে রসায়নে পড়বে, এবং সে যদি রসায়নে চান্স না পেয়ে সে যদি পায় ধরেন আহ উর্দুতে একটা মানে একটা অন্য সাবজেক্টে চান্স পায়, সে তো ওটা পড়তে আগ্রহী না, সে তো ওইটা সম্পর্কে তার অত আগ্রহ নাই, তাহলে সে ওইটা কেন পড়বে? এটা আসে না প্রশ্ন? তো বলছি যে আপনারা এই জিনিসটা করতে পারেন যে, মানে আমাদের যে পরামর্শ ছিল, যে পরামর্শটা ছিল এমন যে আপনারা এই কাজটা করতে পারেন যে যারা ভর্তি হবে, যার পছন্দের সাবজেক্ট সে পছন্দের সাবজেক্টেই ভর্তি হবে, না হলে ভর্তি হবে না, অন্য বিশ্ববিদ্যালয় আছে সেখানে ভর্তি হবে। কিন্তু যে আসলে মানে পুনরায় ভর্তি বাতিল করে আবার ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করার সুযোগটা আপনারা বন্ধ করতে পারেন, কিন্তু যে দ্বিতীয়বার সুযোগের জন্য যারা চান্স পায়নি তাদের সুযোগটা কেড়ে নেবেন, এটা আপনারা করতে পারেন না, এটা একবারে অন্যায়, অবিচার, এরকম ভাবে বলছি। তারপরে ভিসি স্যার বলছে যে তোমরা এগুলো বাদ দাও, ভালো করে পড়াশোনা করো, একটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে যেখানে যেখানে আছে আর বাকি আছে ওইগুলোতে অ্যাপ্লাই করো, ওইগুলোর জন্য পড়াশোনা করো, এখানে চান্স নাও। এরকম কথা বলার পরে তারপর বলছি যে বুঝছি যে তার সাথে কথা বলে আসলে এইভাবে মানে কথা বলে কাজ হবে না। তো তখন আমরা বলছি আমাদের উপর যে প্রক্টোরিয়াল টিম, ঢাবির প্রক্টোরিয়াল টিম হামলা করছে, তো এই নালিশটা তার কাছে করছি যে স্যার আমাদের উপর তো এইভাবে হামলা করছে, আমাদের মাইক ব্যানার কেড়ে নিছে, আমাদের মারধর করার চেষ্টা করছে, এবং আমাদের শিবির বলে হুমকি দিয়েছিল, বলেছিল যে আমাদের শিবির বলে জেলে নিয়ে যাবে আর কি, জেলে পড়ে দেবে, এবং আর পরের বার যদি এরকম দেখে আন্দোলন সংগ্রাম কিছু করতে তখন হচ্ছে মেরে পিছের চামড়া উঠিয়ে ফেলবে। তো এই ব্যাপারটা স্যারকে অবগত করলাম, অবগত করার পরে স্যারের যে বক্তব্যটা ছিল, হ্যাঁ ভালো করছে তো, করবেই তো, তোমরা এইসব করো কেন, এইসব করা বাদ দাও, এই কথাটা আসছে তার কাছ থেকে। তার মতো একজন একটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একজন ভিসির কাছ থেকে যে এরকম ব্যবহার আশা করব, মানে আমরা করিনি আশা, তো এরকম ব্যবহার পাবো যে এটা আশা করিনি আসলে। তো এই হয়েছিল কাহিনী, এবং আমরা তাদেরকে, আপনি যে প্রশ্নটা করছিলেন যে জি, তাদেরকে, আলভি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টি। খুব জি, আলভি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সানি হয়তো কোনো কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা হয়তো তার কাছ থেকে শেষ প্রশ্নটি করতাম তার কাছেই। তো যেহেতু সে নেই, তার পরিবর্তে আমি আলভি মাহমুদকেই প্রশ্নটি করছি। আলভি মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এখন 23 তারিখের কর্মসূচি যদি আপনাদের সফলতা না আসে, বা আপনারা যেভাবে যা আশা করছেন সেটি যদি না পান, তাহলে পরবর্তী কর্মসূচি কি হতে পারে? এটি আমাদের আজকের শেষ প্রশ্ন। 23 তারিখের কর্মসূচি আমরা আমরা তো ওই যে আপনার প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে যাব, সেখানে গিয়ে আমাদের যে দাবিটা আছে, যৌক্তিক দাবিটা, সেই দাবিটা তুলবো। আশা করি শিক্ষামন্ত্রী যেহেতু অনেকবার বক্তব্য রাখছে অনেক জায়গায়, জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে বিভিন্ন প্রেস কনফারেন্সে সে যে বক্তব্য রাখছে যে সে সেকেন্ড টাইম চায়, সেকেন্ড টাইমটা থাক, আগে ছিল এখনো থাকবে, এই বক্তব্য যখন সে দিছে, তো তার কাছে আমরা, আমাদের দাবি থাকবে এইটাই যে সে আমাদের সাথে এসে সংহতি জানাবে যে সেও সেকেন্ড টাইম চায়, এবং আমরা যে এই আন্দোলনটা করতেছি সে আমাদের সাথে আছে, এবং এটা কার্যকর করার জন্য তার পক্ষ থেকে যতটুকু করার সেটা বাস্তবায়ন করতে হবে, শুধু মুখে নয়। যেমন ইউজিসি রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করেছে, আহ, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী শুধু বক্তব্যই দিচ্ছে, তার বক্তব্যই আমরা পাচ্ছি আর কিছু নয়। তো আমরা কাগজ কলমে কাজে দেখতে চাই, আমরা এটা সরাসরি কাজে
মানে এক্সপেরিমেন্টে দেখতে চাই যে এটা আসলে সফল হয়েছে। কিন্তু যদি আমাদের ওই দাবিটা না মেনে নেওয়া হয় 23 তারিখের আন্দোলনের মাধ্যমে, তাহলে আমরা হাইকোর্টে রিট করার মতো কর্মসূচি নিতে বাধ্য হব, এবং অনশনে বসার জন্য অনেকেই প্রস্তুত আছে। যে কেউ অনশনে বসবে, একবারে অনশন করব। অনশন করার পরেও যদি আমাদের দাবি না আদায় হয়, লাগলে অনশন করতে করতে আমরা প্রাণ দিয়ে দেবো, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের যে দাবিটা আছে, এই দাবিটা সম্পর্কে তাদের যে মানে এই যে অগ্রাহ্য করতেছে তারা, তাদের এটা গ্রাহ্যে আনতে হবে। তারা এটা দাবিটা নিয়ে আলোচনা করবে, রিচার্জ করবে যে আসলে আমাদের যে দাবিটা, এই দাবিটা কেমনে অযৌক্তিক হয়, এটা তারা প্রুভ করতে হবে তাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এটা প্রুভ করতে হবে কিভাবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাওয়ার যে দাবিটা, এই দাবিটা অযৌক্তিক। ততদিন পর্যন্ত আমাদের যে কর্মসূচি চলমান আন্দোলন, এই আন্দোলন চলবে। লাগলে অনশন করব, অনশন করার পরে যদি অনশনে মরেও যাই কোনো আপত্তি নেই, অনশন করব আমরা। আর হাইকোর্টে রিট করব যদি 23 তারিখের আন্দোলনে আমরা কোনো ফলাফল না পাই তবে। জি, আলভি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে এই বছর অর্থাৎ 2021 সালে যারা এইচএসসি পাশ করেছেন সেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। তারা আসলে আগামী 23 জানুয়ারি একটি কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এরপরে হয়তো তারা আরো কঠোর কর্মসূচি নেবেন, এমনটি ঘোষণা আজকের অনুষ্ঠান থেকে দিয়েছেন আলভি মাহমুদ। আলভি মাহমুদ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, যারা এই মুহূর্তে এতক্ষণ আমাদের সঙ্গে কষ্ট করে লাইভে যুক্ত ছিলেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠানটা এখানে শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমাদের ডেইলি ক্যাম্পাসের যে ওয়েবসাইটটি আছে সেটিতে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে, যার কারণে আমরা নিউজগুলো ঠিকঠাক দিতে পারছি না। এটি নিয়ে আমাদের টেকনিক্যাল টিম খুবই কষ্ট করে কাজ করছে, দিনরাত এক করে কাজ করছে। খুব দ্রুতই আপনারা এই আমাদের ওয়েবসাইটটি আবার সচল দেখতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত আমাদের ডেইলি ক্যাম্পাসের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আমরা নিউজ আপডেট দিচ্ছি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।